নমস্কার বন্ধুরা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ভারত বিরোধী বাংলাদেশিদের শুনে একটু ছ্যাঁকা লাগতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভোলেননি, বাংলাদেশের ছাগু জোকারদের বিপ্লব সার্কাসের পর ভারত থেকে যতবার হিন্দুদের ওপর নির্যাতনের কথা বলা হয়েছিল, ছাগু বিপ্লবীদের সে কি চোটপাট। উল্টে ছাগু জোকাররা ভারতকে জ্ঞান দিয়েছিল বাংলাদেশে নাকি হিন্দুরা ভালো আছে, বরং ভারতের মুসলমানরা নাকি অসুরক্ষিত। তা সেই ছাগু জোকারদের বিপ্লব সার্কাসের পর মাত্র 1 বছরে নতুন বাংলাদেশ এক বৈপ্লবিক সম্মান অর্জন করেছে। পৃথিবীর 200টি দেশের মধ্যে মাত্র 19টি দেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের বিরল সম্মান অর্জন করেছিল এতদিন। এই সম্মান কি চারটেখানি কথা? যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সিরিয়া, ইয়েমেনের সঙ্গে 2025 সালের জুলাই মাসে এবার সেই এলিট ক্লাবে যোগ দিল বাংলাদেশ। বন্ধুরা, আসুন দেখি এই সম্মান সত্যি গর্বের নাকি লজ্জার। যে দেশ নাকি হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে স্বর্গীয় সুরক্ষা দেয়, সেখানে জাতিসংঘের মানবাধিকার মিশন কেন? আর ভারত, যে দেশকে বাংলাদেশের এই ছাগলের প্রেমে পাগল কিছু বুদ্ধিজীবী মুসলিম বিরোধী বলে চিৎকার করত, সেখানে এই অফিস নেই কেন? বাংলাদেশ মানবাধিকার গত 1 বছরে এতটাই নিখুঁত হয়েছে যে জাতিসংঘকে ঢাকায় অফিস খুলতে হয়েছে, যেন মানবাধিকারের মৃত্যু শংসাপত্র লেখার জন্য একটা স্থায়ী ঠিকানা থাকে। এখনই চমকাবেন না, কারণ এই পর্বের শেষে আসল চমক অপেক্ষা করে আছে। চলুন শুরু করা যাক। গত 1 বছরে অর্থাৎ 2024-25-এ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যেন একটা ভাঙা রেকর্ড। গুম, নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যার গল্প। বাংলাদেশের কিছু ভারত বিরোধী মহল দাবি করে তাদের দেশে সবাই নাকি সমান সুরক্ষা পায়, কিন্তু তথ্য কি বলছে? 2024 সালের জুলাই আগস্টের বিক্ষোভে বাংলাদেশে 1400 মানুষ নিহত হয়, যার মধ্যে শতাধিক শিশু। ইউনিসেফের প্রতিবেদন বলছে শিশুদের হত্যা, পঙ্গু করে দেওয়া, নির্বিচারে গ্রেফতার আর অমানবিক অবস্থায় আটক এসব এখন বাংলাদেশের ব্র্যান্ড। হিউম্যান রাইটস ওয়াচের 2025-এর রিপোর্ট বলছে নারীদের ওপর ধর্ষণের হুমকি, শারীরিক নির্যাতন আর লিঙ্গভিত্তিক সহিংসতা বেড়েছে 35%। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএস এর অপব্যবহারে সাংবাদিক, মানবাধিকার কর্মী, এমনকি কিশোরদেরও আটক করা হয়েছে। উদাহরণ, 2024 সালে এক হিন্দু কিশোর অরিন্দম দাস সামাজিক মাধ্যমে পোস্টের জন্য 6 মাস নির্জন কারাগারে কাটিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 2025-এর লেটেস্ট তথ্য অনুযায়ী মন্দির ভাঙচুরের ঘটনা বেড়েছে 25%, আর সম্পত্তি দখলের অভিযোগ এসেছে 1200-রও বেশি। বাংলাদেশে সমান সুরক্ষা এমনই যে হিন্দুদের মন্দির ভাঙা আর শিশুদের হত্যা এখন জাতীয় খেলা হয়ে দাঁড়িয়েছে। আর শুধু কি সংখ্যালঘু? বিশ্ব সুফি সংস্থার তথ্য অনুযায়ী গত 6 মাসে 80-টির বেশি মাজার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। অর্থাৎ 90% মুসলমানের দেশে মুসলমানও সুরক্ষিত নয়। কি বৈপ্লবিক অর্জন বলুন তো! এরাই তো দেবে ভারতকে লেকচার। বাংলাদেশের ভারত বিরোধী মহল আবার চিৎকার করে বলে ভারতের মুসলমানরা নাকি নিরাপত্তাহীন, কিন্তু তথ্য কি বলে? ভারতের জনসংখ্যার 14.2% মুসলমান, অর্থাৎ প্রায় 20 কোটি মানুষ। ইন্ডিয়া স্পেন্ডের 2024 সালের প্রতিবেদন বলছে গরু সংক্রান্ত সহিংসতায় 2010 থেকে 2024 পর্যন্ত 52 জন নিহত হয়েছেন, যার মধ্যে 40 জন মুসলমান। এই ঘটনাগুলো নিন্দনীয়, সন্দেহ নেই, কিন্তু এটা কি পুরো 20 কোটি মুসলমানের নিরাপত্তাহীনতার প্রমাণ? ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার নীতির ওপর প্রতিষ্ঠিত। সুপ্রিম কোর্ট ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর রায় দেয় এখানে। উদাহরণ, 2024 সালে উত্তরপ্রদেশে একটি সাম্প্রদায়িক হামলার ঘটনায় 15 জন অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের জন্য সরকারি স্কিম যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা মাইনরিটি স্কলারশিপ প্রোগ্রাম 2024 সালে 12 লক্ষ মুসলিম শিক্ষার্থীকে সুবিধা দিয়েছে।
ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের লেটেস্ট তথ্য অনুযায়ী মুসলিম শিক্ষার হার গত 10 বছরে 18% বেড়েছে। ভারতের মুসলমানদের নিরাপত্তাহীনতার গল্প যারা বাংলাদেশ থেকে বলেন, তারা কি তাদের নিজের দেশটাকে হিন্দু মুসলমান দূরের কথা মানুষের বসবাসের উপযোগী রেখেছেন? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্তই প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কতটা উদ্বিগ্ন। এই অফিসের লক্ষ্য বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের তদন্ত, জবাবদিহিতা নিশ্চিত করা আর ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা। কিন্তু বাংলাদেশের কিছু ইসলামপন্থী দল আবার এর বিরোধিতা করছে, দাবি করছে এটা নাকি পশ্চিমা চক্রান্ত। হাস্যকর, তাই না? যে দেশে শিশুদের হত্যা করা হয় সেখানে জাতিসংঘের তদন্ত চক্রান্ত। বাংলাদেশে জাতিসংঘের অফিস যেন মানবাধিকারের ডাক্তারের ক্লিনিক, আর ভারত সেখানে এমন ক্লিনিকের প্রয়োজনই পড়েনি। ভারতে এমন কোনো অফিস নেই। কেন? কারণ ভারতের মানবাধিকার পরিস্থিতি যদিও নিখুঁত নয়, তবুও বাংলাদেশের মতো জরুরি অবস্থায় পৌঁছয়নি। ভারতের স্বাধীন বিচার ব্যবস্থা, জাতীয় মানবাধিকার কমিশন আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত অভিযোগ তদন্ত করে। উদাহরণ, 2024 সালে জাতীয় মানবাধিকার কমিশন 18,000 অভিযোগ তদন্ত করে, যার 65% সমাধান হয়েছে। বাংলাদেশে এমন কোনো স্বাধীন তদন্ত ব্যবস্থা কই? জাতিসংঘের মানব উন্নয়ন সূচক 2024-এ ভারত 134তম, বাংলাদেশ 140তম। নারী শিক্ষার হার ভারতে 2024 সালে 12% বৃদ্ধি পেয়েছে, আর বাংলাদেশে বাল্যবিবাহের হার বেড়েছে 42%। ভারতে মাইনরিটি এডুকেশন স্কিম 2024 সালে 10 লক্ষ মুসলিম শিক্ষার্থীকে সুবিধা দিয়েছে, আর বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা বেড়েছে 30%। বাংলাদেশে 2024 সালে 1400 মৃত্যু, ভারতে এমন কোনো বড় ঘটনা নেই। বাংলাদেশ যখন জাতিসংঘের মানবাধিকার তদন্তের স্পটলাইটে, ভারত তখন সংখ্যালঘু কল্যাণে স্টার পারফর্মার। এই তফাৎ দেখে ভারত বিরোধী ছাগু বিপ্লবীরা কি বলবেন? বন্ধুরা, এবার আসল কথায় আসি। শুরুতেই বলেছিলাম চমকাবেন না, ছাগু বিপ্লবীদের বাংলাদেশের জন্য ভবিষ্যতে আরো বড় বড় চমক আছে। আগেই বলেছি, পৃথিবীতে মোট 19টি দেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের পূর্ণ কার্যালয় রয়েছে। এই দেশগুলোর দিকে তাকালে দেখা যায় সবগুলো দেশই গৃহযুদ্ধ অথবা যুদ্ধ পরিস্থিতি কিংবা জাতিগত সংঘাতে জর্জরিত। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপনের পরে সেখানে মানবাধিকার পরিস্থিতি মোটেও অগ্রগতি হয়নি, বরং উল্টোটা ঘটেছে, এবং দেশগুলো দীর্ঘমেয়াদী সংকটে নিমজ্জিত হয়েছে বা যুদ্ধে জড়িয়ে গেছে। এহেন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জাতিসংঘে লোক দেখানো দূরত্ব তৈরির জন্য আর্থিক বরাদ্দ কমিয়ে দিয়েছে। আবার যে জাতিসংঘের আর্থিক বরাদ্দ কমেছে, তারা এই ব্যয় বাড়িয়ে আবার নতুন একটা দেশে এমনি এমনি তাদের কার্যালয় খুলছে। শুনতে একটু সন্দেহজনক লাগছে, তাই না? 3 বছরের সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যার কন্ট্রাকচুয়াল টার্মস অফ রেফারেন্স আবার নাকি হাইলি কনফিডেন্সিয়াল। গোটা বিশ্ব তো দূরে থাক, বাংলাদেশের মানুষকেই জানতে দেওয়া হচ্ছে না। আর বেশি কিছু বলছি না, আমি জানি ইঙ্গিতটা আপনারা বুঝে নিয়েছেন। এ তো চারটিখানি অর্জন নয়, এ হলো গিয়ে একেবারে বৈপ্লবিক অর্জন। তো বন্ধুরা, এই বৈপ্লবিক অর্জন সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।